আজ আমি আলোচনা করব সরল দোলগতি। দেখ, আমরা এই ক্লাসে মূলত এমসিকিউ আলোচনা করব। তবে এমসিকিউ আলোচনা করার পূর্বে এই গোটা চ্যাপ্টারটার থেকে যে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আছে বা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, যেগুলো জানলে তোমাদের এমসিকিউ সমাধান করতে খুব সুবিধা হবে, সেগুলো খুব সংক্ষেপে আমি একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, এই আলোচনা হলে আমরা এমসিকিউ আলোচনা করব। দেখো, প্রথম একটা কণার গতি যে সরল দোলগতি, এটা আমি কি দেখে বুঝবো? দেখো, ক্রিয়াশীল বল F ভ্যারিজ অ্যাজ -x যদি হয়, বা ত্বরণ ছোট f ভ্যারিজ অ্যাজ যদি -x হয়, এইটা দেখলে আমি বলবো কণার গতি সরল দোলগতি। ঠিক আছে, এবার দেখ, ধরো সরল দোলগতি সম্পন্ন কণার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ কি? d2x dt2 প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। এবার দেখ, মনে করো একটা কণা a আর b এর মধ্যে সরল দোলগতি সম্পন্ন করছে, ও হলো সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণ, এটাকে বলে বিস্তার। এখন কণা যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে গতির সমীকরণ x সমান a sin ওমেগা t। যদি প্রান্ত অবস্থান থেকে যাত্রা শুরু করে, গতির সমীকরণ x সমান a cos ওমেগা t হলো। এবার লক্ষ্য করো, মনে করো কণা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করেছে, সরণ x ইকুয়াল টু a sin ওমেগা t। তাহলে বেগ কি হবে? v dx dt মানে a ওমেগা cos ওমেগা t। বেগের আরেকটা সমীকরণ, যেটা অঙ্ক করতে সুবিধে হবে, v সমান প্লাস মাইনাস ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো, ত্বরণ f হলো dv dt মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t মানে মাইনাস ওমেগা স্কয়ার x। এবার দেখো, সরল দোলগতি সম্পন্ন কণার বেগের সর্বোচ্চ মান কত? a ওমেগা। কখন হয়? যখন কণা সাম্যাবস্থানে থাকে। ত্বরণের সর্বোচ্চ মান কত? a ওমেগা স্কয়ার। কখন হয়? প্রান্ত অবস্থানে। ঠিক আছে, এবার দেখ, এই যে সরণ বেগ ত্বরণ, এদের মধ্যে দশা পার্থক্যটা কত? দেখো, সরণ বেগ ত্বরণ আমি একটা একটা করে তোমাদের বলে দিচ্ছি, লক্ষ্য করো। দেখো, সরণ ও বেগের মধ্যে দশা পার্থক্য π/2। বেগ ও ত্বরণের মধ্যে দশা পার্থক্য π/2, আর সরণ ও ত্বরণের মধ্যে দশা পার্থক্য হলো পাই। তাহলে এগুলো যেগুলো আমরা আলোচনা করছি, এগুলো সব গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো মনে রাখতে তোমরা যদি পারো, তাহলে দেখবে এমসিকিউ সমাধান করতে তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখ, সরল দোলগতি সম্পন্ন কণার গতি শক্তি। সরল দোলগতি সম্পন্ন কণার গতি শক্তি এটা কি? তাহলে গতি শক্তির সমীকরণটা দেখ। তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার গতি শক্তি হলো হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে,
গতিশক্তির লেখচিত্রটা কি? দেখো, গতিশক্তির লেখচিত্র বুঝে নাও। গতিশক্তির লেখচিত্র হলো এই রকম, মানে লেখচিত্রের প্রকৃতি কি? অধিবৃত্তাকার। তাহলে লেখচিত্রটা একটা অধিবৃত্ত, তাহলে লেখচিত্রের প্রকৃতি অধিবৃত্তাকার। তাহলে দেখো, গতিশক্তি সর্বোচ্চ কোথায়? দেখো, সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। কোথায়? x সমান 0 সাম্যাবস্থানে। গতিশক্তির সর্বনিম্ন কোথায়? দুটো প্রান্ত অবস্থানে, সেটা কত? 0। ঠিক আছে, এবার দেখ, ধরো সরল দোলগতির কম্পাঙ্ক n। দেখো, সরল দোলগতির কম্পাঙ্ক n, তাহলে গতিশক্তির কম্পাঙ্ক কত? গতিশক্তির কম্পাঙ্ক হলো 2n। ঠিক আছে, এবার দেখ, পূর্ণ চক্রে গড় গতিশক্তি, পূর্ণ চক্রে গড় গতিশক্তি সেটা কত? ইকে বার, তাহলে 1/4 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হলো। এবার দেখ, আমরা আলোচনা করব স্থিতিশক্তি। তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার স্থিতিশক্তির রাশিমালা কি? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স এ স্কোয়ার। সর্বোচ্চ স্থিতিশক্তি কত? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। কোথায়? প্রান্ত অবস্থানে। সর্বনিম্ন স্থিতিশক্তি কত? 0। কোথায়? সাম্যাবস্থানে। এবার দেখ, আমি যদি স্থিতিশক্তির লেখচিত্র আঁকি, তাহলে কেমন লেখচিত্র পাবো? দেখো, স্থিতিশক্তির লেখচিত্র আঁকলে পাবো এমন। ঠিক আছে, তাহলে দেখো, সাম্যাবস্থানে স্থিতিশক্তি কত? সাম্যাবস্থানে স্থিতিশক্তি দেখো 0 হলো, আর প্রান্ত অবস্থানে স্থিতিশক্তি দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। দেখো, সাম্যাবস্থানে গতিশক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, প্রান্ত অবস্থানে গতিশক্তি 0। এবার এই যে স্থিতিশক্তির পরিবর্তনের যে লেখচিত্র, এর প্রকৃতি অধিবৃত্তাকার হলো। এবার দেখো, তাহলে সরল দোলগতির কম্পাঙ্ক n, গতিশক্তির কম্পাঙ্ক 2n, তাহলে স্থিতিশক্তির কম্পাঙ্ক কি? দেখো, স্থিতিশক্তির কম্পাঙ্ক 2n। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য, যে সরল দোলগতি সম্পন্ন একটা কণার কম্পাঙ্ক যদি n হয়, তাহলে গতিশক্তির কম্পাঙ্ক 2n, স্থিতিশক্তির কম্পাঙ্ক 2n।
পূর্ণ চক্রে গড় গতিশক্তি 1/4 m ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে পূর্ণ চক্রে গড় স্থিতিশক্তি কত? গড় স্থিতিশক্তি সেটাও 1/4 m ওমেগা স্কয়ার a স্কয়ার। এবার দেখো, তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার মোট যান্ত্রিক শক্তি হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে এখানে কি শিখলাম? খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, সরল দোলগতি সম্পন্ন কণার পূর্ণ চক্রে গড় গতিশক্তি মানে পূর্ণ চক্রে গড় স্থিতিশক্তি মানে মোট যান্ত্রিক শক্তি বাই 2 মানে কত হলো? 1/4 m ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে দেখো, আমরা এই যে তথ্যগুলো আলোচনা করছি এগুলো যদি তোমরা মনে রাখতে পারো, এমসিকিউ সলিউশন করতে তোমাদের খুব সুবিধা হবে। এবার দেখো, ধরো সরল দোলগতি সম্পন্ন কণা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে, গতির সমীকরণ এটা হলো। এবার দেখো, ধরো আমরা একটা লেখচিত্র আঁকতে চাইছি। কিসের লেখচিত্র? বেগ সরণ লেখচিত্র আঁকতে চাইছি। তাহলে দেখো, তাহলে বেগ dx dt a ওমেগা cos ওমেগা t, ত্বরণ dv dt মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t বা মাইনাস ওমেগা স্কয়ার x। এবার দেখ, আমি কি চাইছি? প্রথম vx লেখচিত্র, vx লেখচিত্র কি সেটা? দেখো, x v x v দেখো, বেগ সরণ লেখচিত্র। তাহলে বেগ সরণ লেখচিত্র কেমন হবে? অধিবৃত্তাকার, সরি উপবৃত্তাকার, মানে এই ধরনের উপবৃত্তাকার। তাহলে লেখচিত্রের প্রকৃতি কি? উপবৃত্তাকার, ঠিক আছে। কিন্তু ধরো ওমেগাটা যদি 1 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে বৃত্ত। তাহলে লেখচিত্রের প্রকৃতি বৃত্তাকার, লেখচিত্রটা কেমন হবে? বৃত্ত, ঠিক আছে। এবার দেখো, ধরো বেগ ত্বরণ লেখচিত্র চাইছে। দেখো, বেগ ত্বরণ লেখচিত্র মানে ব্যাপারটা কেমন? বেগ ত্বরণ, সাধারণত এটা উপবৃত্তাকার হলো। সাধারণত লেখচিত্রের প্রকৃতি উপবৃত্তাকার, কিন্তু ওমেগা যদি 1 হয়ে যায় তাহলে সেটা কি হবে? সেটা হবে বৃত্তাকার, ঠিক আছে। তাহলে এটা হলো বৃত্তাকার যদি ওমেগাটা 1 হয়ে যায়। এবার দেখো, এবার আমরা আলোচনা করব সরণ ত্বরণ।
দেখো সরল তরল লেখচিত্র। লক্ষ্য করো, তাহলে সরল তরল লেখচিত্রটা কেমন হবে? এমন, এটা x সমান মাইনাস a, এটা x সমান a, এদিকে সরণ, এদিকে ত্বরণ। লেখচিত্রের প্রকৃতি সরল রৈখিক। তাহলে লেখচিত্রের প্রকৃতি সরল রৈখিক। তাহলে দেখো আমরা এখানে কি কি শিখে গেলাম? সরল দলগতি সম্পন্ন কণা, বেগ সরণ লেখচিত্র, বেগ ত্বরণ লেখচিত্র, সরণ ত্বরণ লেখচিত্র। এবার দেখো যেটা আমি আলোচনা করব, দুটি একরেখীয় সরল দলগতির সংযোজন। মনে করো দুটি একরেখীয় সরল দলগতি, একটা x1 মানে a1 sin ওমেগা টি, আর একটা হলো x2 মানে a2 sin ওমেগা টি প্লাস ফাই। তাহলে দুটো একরেখীয় সরল দলগতির সংযোজন আমরা করতে চাইছি, যাদের কম্পাঙ্ক একই, দশা পার্থক্য ফাই, প্রথমটির বিস্তার a1, দ্বিতীয়টির বিস্তার a2। তাহলে লব্ধি দোলগতির সমীকরণ x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই, সরি ওমেগা টি প্লাস থিটা। তাহলে লব্ধি দোলগতির বিস্তার হলো a, এটা কি হবে? রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ফাই, এবং থিটাটা কি হবে? tan ইনভার্স a2 sin ফাই বাই a1 প্লাস a2 cos ফাই। দেখো এটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। আমরা এর এমসিকিউ পরে আলোচনা করব, তবু ধরো এরকম একটা অঙ্ক এরকম যদি পড়ে, দুটি একরেখীয় সরল দলগতির বিস্তার সমান লব্ধি দলগতির বিস্তার যে কোনো একটির বিস্তারের সঙ্গে যদি সমান হয়, তাহলে দশা পার্থক্য কত? দেখবো আমরা এটা পরে আলোচনা করব। দশা পার্থক্য 2π/3 বা 120 ডিগ্রি। বা ধরো এমন প্রশ্ন পড়ল যে দুটি একরেখীয় সরল দলগতির প্রতিটির বিস্তার একই, এদের কম্পাঙ্ক একই, এবং লব্ধি দোলগতির বিস্তার যে কোনো একটির বিস্তারের √2 গুণ, মানে যে কোনো একটির যে বিস্তার তার √2 গুণ। তাহলে যে দুটি সরল দলগতির সংযোজন আমরা করেছি তাদের দশা পার্থক্য কত কত হবে? π/2। আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? এবার দেখো আমরা যে বিষয়টা আলোচনা করব, এটা আবার কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কি? পরস্পর সমকোণে ক্রিয়াশীল দুটি সরল দলগতির সংযোজন। মনে করো একটি সরল দলগতি x সমান a1 sin ওমেগা টি, x অক্ষ বরাবর গতিশীল হলো। আরেকটি সরল দলগতির সমীকরণ y সমান a2 sin ওমেগা টি প্লাস ফাই, y অক্ষ বরাবর গতিশীল হলো। এদের কম্পাঙ্ক একই, গতিশীল হয়ে একটি কণার উপর একই সঙ্গে ক্রিয়াশীল হলো। তাহলে দেখো
দুটো সরল দোলগতি যাদের কম্পাঙ্ক একই, একটি এক্স অক্ষ বরাবর গতিশীল হলো, আরেকটি ওয়াই অক্ষ বরাবর গতিশীল হলো, হয়ে একটি কণার উপর ক্রিয়াশীল হলো। এদের দশা পার্থক্য কত? 5। তাহলে এই যে দুটো সরল দোলগতির সংযোজন করলে আমরা যে সমীকরণটা পাবো সেটা কি? খুব ভালো করে লক্ষ্য করবে। এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার y স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস এই সমীকরণ আমরা পাবো, যেটা কি? যেটা একটা উপবৃত্তের সমীকরণকে নির্দেশ করে, যেটা একটা উপবৃত্তের সমীকরণকে নির্দেশ করে। ঠিক আছে, এবার দেখো এখানে তিনটে সিচুয়েশন আমরা দেখতে পাবো। কি কি? না, এই দশা পার্থক্য এটা যদি 0 ডিগ্রি হয়, দশা পার্থক্য 0 ডিগ্রি হলে সমীকরণটা হবে, সরি এটা a2 স্কয়ার হবে। দেখো দশা পার্থক্য 0 ডিগ্রি হলে সমীকরণটা আমরা কি পাবো? না, x বাই a1 মাইনাস y বাই a2 ইকুয়াল টু 0, যা একটা সরল রেখার সমীকরণকে নির্দেশ করে, যা একটা সরল রেখার সমীকরণকে নির্দেশ করে। এবার দেখো যদি দশা পার্থক্য π/2 হয়, দশা পার্থক্য যদি π/2 হয় তাহলে কি হবে? x স্কয়ার বাই a1 স্কয়ার প্লাস y স্কয়ার বাই a2 স্কয়ার ইকুয়াল টু 0 হবে, যেটা একটা উপবৃত্তের সমীকরণকে নির্দেশ করে। হলো? এবার এক্ষেত্রে দেখো যদি দুটোরই বিস্তার একই হয়, ধরো দুটো যে সরল দোলগতির সংযোজন আমরা করছি এদের বিস্তার উভয়ের সমান, তাহলে কি সমীকরণ আমরা পেতে পারি? x স্কয়ার যুক্ত y স্কয়ার সমান a স্কয়ার, যেটা একটা বৃত্তের সমীকরণকে নির্দেশ করে। এবার দেখো যদি ফাইটা পাই হয়, মানে দশা পার্থক্যটা 180 ডিগ্রি যদি হয়, তাহলে কি সমীকরণ পাবো? x বাই a1 প্লাস y বাই a2 ইকুয়াল টু 0, যা একটা সরল রেখার সমীকরণকে নির্দেশ করে। এখন এই যে বিষয়টা আমি আলোচনা করলাম, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে কখন কি ধরনের প্রকৃতি, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার দেখো সরল দোলক। ঠিক আছে, কম বেশি তোমাদের সকলের জানা আছে সরল দোলক কি। দেখ, সুতো বিন্দুভর দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো হয়েছে। সুতো, এই যে সুতো কেমন? নমনীয়, অপ্রসার্য, আর ভরহীন। তাহলে সুতোটা কেমন? দেখো সুতোটা কেমন? নমনীয়,
অপসার্য ভরহীন। কোথা থেকে ঝোলাবো? দৃঢ় অবলম্বন থেকে ঝোলাবো। তার ভর কেমন হবে? অসীম ভর সম্পন্ন। যে বস্তুটা ঝুলবে সেটা কেমন? বিন্দু ভর হলে এটাকে কি বলবো? আদর্শ সরল দোলক। আদর্শ সরল দোলক। খুব ভালো করে খেয়াল করবে, এখানে প্রতিটা কথা এক একটা প্রশ্ন। এখানে প্রতিটা কথা এক একটা প্রশ্ন। আদর্শ সরল দোলক, যে সুতো থেকে এটা ঝুলছে বস্তুটা, সুতো কেমন? নমনীয় অপসার্য ভরহীন। যেটা ঝুলছে কেমন? বিন্দু ভর। কোথা থেকে ঝুলছে? দৃঢ় অবলম্বন থেকে। তার ভর কেমন? অসীম ভর সম্পন্ন। তবে এটা কি? আদর্শ সরল দোলক। প্রতিটা কথা একটা প্রশ্ন। এবার এই যে সরল দোলক, এর যে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে, মোটামুটি ভাবে 4 ডিগ্রির কম হলে এর গতি সরল দোলগতি। এবার এর পর্যায়কাল বা দোলনকাল, তার সমীকরণ t সমান 2 পাই রুট ওভার L বাই G হলো। এটা হলো পর্যায়কালের সমীকরণ। L কি? এটা কি? কার্যকর দৈর্ঘ্য। L কি? কার্যকর দৈর্ঘ্য। কোন দূরত্বটা? ঝুলন বিন্দু, পয়েন্ট অফ সাসপেনশন থেকে এই যে বিন্দু ভর, তার ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি বলছি? কার্যকর দৈর্ঘ্য। এবার দেখো, তাহলে এটা দুলছে, এইভাবে সরল দোলগতি সম্পন্ন করছে। তাহলে সাম্যাবস্থান, এটা সাম্যাবস্থানে সুতোর টান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাম্যাবস্থানে সুতোর টান আমি T1 দিয়ে লিখছি, mg ইন্টু 1 প্লাস থিটা স্কোয়ার। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার দেখো, এই সরল দোলক লিফটে আছে। সরল দোলক লিফটে আছে। লিফট এ ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে। তাহলে দোলনকালের ফর্মুলা কি হবে? না 2 পাই রুট ওভার L বাই G প্লাস A। লিফট এ ত্বরণ নিয়ে নিচে নামছে। দোলনকাল 2 পাই রুট ওভার L বাই G মাইনাস A হলো। এবার মনে করো, একটা গাড়ি, তার ছাদ থেকে একটা সরল দোলক ঝুলছে মসৃণ নততল বরাবর। মসৃণ নততল বরাবর, ঠিক আছে, গাড়ি নামছে। তাহলে সেখানে সরল দোলক আছে। নততলে নতিকোণ থিটা,
দোলনকাল 2 পাই রুট ওভার এল বাই জি কস থিটা। ঠিক আছে, এবার দেখো একটা সরল দোলকের দোলনকাল আমরা নির্ণয় করব কখন? সরল দোলকটা আছে একটা সমান্তরাল পাত ধারকের দুটো পাতের ঠিক মাঝখানে এইভাবে, তাহলে দোলনকাল কি হবে? দেখো, ধরো এই যে সমান্তরাল পাত ধারকের জন্য তড়িৎ প্রাবল্য বড় হাতের ই, এই পিণ্ডটা আহিত, তাহলে পিণ্ডটা আহিত, ফলে তার উপর ক্রিয়াশীল বল কত? কিউ ইন্টু ই। তাহলে এই পিণ্ডটার ভর যদি এম হয়, তাহলে এর একটা ত্বরণ সৃষ্টি হবার কথা, সেটা এ। তাহলে দেখো এদিকে এ, অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, তাহলে লব্ধি করছি কার্যকর অভিকর্ষজ ত্বরণ, তাহলে জি এফেক্টিভ সেটা কি না রুট ওভার জি স্কোয়ার যুক্ত এ স্কোয়ার, তাহলে রুট ওভার জি স্কোয়ার যুক্ত কিউ ই বাই এম তার হোল স্কোয়ার। তাহলে এই সরল দোলকের যে দোলনকাল তার সমীকরণ কি হবে? 2 পাই রুট ওভার এল বাই জি এফেক্টিভ, তাহলে এল রুট ওভার জি স্কোয়ার যুক্ত কিউ ই বাই এম তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো একটা ইউনল, একটা ইউনলে উভয় বাহুর প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল একই, নলে একটা তরল আছে, সাম্যাবস্থায় আছে, একটি বাহুতে তরলের উচ্চতা ছোট এল। এখন যে কোনো একটা বাহুতে খুব জোরে যদি বায়ু প্রবাহ চালনা করা হয় এবং সেটা যদি পরে থামিয়ে দেওয়া হয়, তাহলে নলের তরল সরল দোলগতি সম্পন্ন করবে। তার দোলনকাল কি হবে? টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি হলো। এবার দেখো মনে কর একটা কাঠের ব্লক, মানে আয়তঘনাকৃতি একটি কাঠের ব্লক, এটি তরলে কিছুটা নিমজ্জিত অবস্থায় ভাসছে। এইটা এর নিমজ্জিত অংশের দৈর্ঘ্য এল, ওপরটাকে একটু চাপ প্রয়োগ করে আমরা ছেড়ে দিলাম, তাহলে এটা সরল দোলগতি সম্পন্ন করবে। তার দোলনকালের ফর্মুলা 2 পাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, এবার দেখ মনে করো একটা স্প্রিং যার বল ধ্রুবক কে, তার নিচ প্রান্ত থেকে এম ভরের একটা বস্তু ঝুলছে, এটাকে কিছুটা টেনে যদি ছেড়ে দিই, এটা সরল দোলগতি সম্পন্ন করবে, যার দোলনকালের ফর্মুলা 2 পাই রুট ওভার এম বাই কে। ঠিক আছে, এখানে ওমেগাটা কি? রুট ওভার কে বাই এম। এবার দেখ
যদি এমন হয়, ধরো এরকম দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে যুক্ত, তার নিচে m ভর ঝুলছে, সেক্ষেত্রে দোলনকাল হবে t সমান 2 পাই রুট ওভার, দেখো m বাই, তাহলে দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে থাকলে তুল্য বল ধ্রুবক কি হয়, k1 k2 বাই k1 প্লাস k2, তাহলে নিচে k1 k2, ওপরে k1 যুক্ত k2। ঠিক আছে, এবার দেখো, ধরো পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটা সুড়ঙ্গ কাটা হলো, এখানে একটা বস্তুকে ছেড়ে দেয়া হলো, তাহলে এটা সরল দোলগতি সম্পন্ন করবে, তাই তার পর্যায়কাল কি 2 পাই রুট ওভার r বাই জি, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। এটা এই সমীকরণেও পরীক্ষায় করতে পারে। যেখানে বড় হাতে জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, রো হলো পৃথিবীর গড় ঘনত্ব। এবার দেখো, এই সুড়ঙ্গ যদি পাশ দিয়ে কাটা হয় তাহলেও কিন্তু পর্যায়কাল একই হবে। পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে সুড়ঙ্গ কাটলে যা পর্যায়কাল হবে, পাশ দিয়ে যদি সুড়ঙ্গটা কাটা হয় তাহলেও পর্যায়কাল একই হবে। এবার দেখো, মান বসালে এর, ধরো পৃথিবীর ব্যাসার্ধ, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান আমরা যদি বসাই, এর মানটা আসে প্রায় 1.41 ঘন্টা বা 84 মিনিট। এটা মনে রাখতে পারলে ভালো। ঠিক আছে, এবার দেখো, মনে করো একটা দৃঢ় অবলম্বন থেকে একটা তারকে ঝোলানো হয়েছে, তারের দৈর্ঘ্য ছোট এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এ, তারের উপাদানের ইয়ন গুণাঙ্ক বড় হাতের ওয়াই। এবার কি করা হলো, এখানে একটা ভর যুক্ত করা হলো, এম ভরের বস্তুকে আমরা যুক্ত করলাম। এখন এর উপর একটা প্রসার্য বল প্রয়োগ করে একটু টেনে একে যদি ছেড়ে দেয়া হয়, তাহলে এম ভরের বস্তুটা সরল দোলগতি সম্পন্ন করবে, যার পর্যায়কাল 2 পাই রুট ওভার এম এল বাই এ ওয়াই। মনে রেখো। এবার দেখো, মনে করো একটা চোঙাকৃতি পাত্র আছে, পাত্র সুপরিবাহী পদার্থের তৈরি, একটি পিস্টন, মসৃণ একটা পিস্টন আমরা নিয়েছি, পিস্টনের ভর ছোট এম, এখানে একটা আদর্শ গ্যাস আবদ্ধ আছে, চাপ পি, আয়তন ভি। এখানে এই যে গ্যাস স্তম্ভের দৈর্ঘ্য এল, এখন পিস্টনে একটু চাপ প্রয়োগ করে গ্যাসটাকে সংনমিত করে যদি ছেড়ে দেয়া হয়, তাহলে এই পিস্টন সরল দোলগতি সম্পন্ন করবে।
যার পর্যায়কাল টি সমান 2 পাই রুট ওভার ml বাই a ইন্টু পি। তাহলে এগুলো তোমরা মনে রাখতে পারলে দেখবে এমসিকিউ সমাধান করতে তোমাদের খুব সুবিধা হবে। এবার আমরা আলোচনা করব এমসিকিউ। যাই হোক, এই যে সরল দলগতি সম্পর্কিত যে বিষয়টা আমি আলোচনা করলাম, তোমরা খুব ভালোভাবে অভ্যাস করবে এবং মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে এমসিকিউ সমাধান করতে তোমাদের সুবিধা হবে। এবার দেখো, এই যে থিওরি আমি আলোচনা করলাম সেটা এই যে বই থেকে আমি আলোচনা করলাম, সৃষ্টি প্রকাশনী। দেখো, সৃষ্টি প্রকাশনীর যে 11-এর বই, আমি সেই বই থেকে এই থিওরি আলোচনা করেছি। তোমরা যদি এটা সংগ্রহ করতে পারো তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। এবার দেখো, আমি এমসিকিউ আলোচনা করব। তাহলে একইভাবে দেখো, এমসিকিউ আমি আলোচনা করছি সৃষ্টি প্রকাশনীর যে 11-এর সেকেন্ড সেমিস্টারের বই, সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, প্রথম যেটা আমি আলোচনা করব, দেখো পেজ নাম্বার 578। দেখো 1 নম্বর প্রশ্নটা আমি আলোচনা করব। কি আছে? একটি বস্তুর সরল দলগতির পর্যায়কাল 4 সেকেন্ড, টি সমান 0 থেকে কত সময় পরে সরণ বিস্তারের অর্ধেক হবে? তাহলে প্রশ্নটাকে ভালো করে বুঝে নাও। সরল দলগতি সম্পন্ন কণার পর্যায়কাল দিয়ে দিয়েছে, এবার বলছে তোমার কত সময় পরে সরণ বিস্তারের অর্ধেক হবে। কি ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এর সমাধান আলোচনা করব। দেখো, এখানে পর্যায়কাল দিয়ে দিয়েছে 4 সেকেন্ড। ব্যাপারটা বুঝে নাও। কণা এবির মধ্যে সরল দলগতি সম্পন্ন করছে ও সাম্যাবস্থান বিস্তার এ। বলছে সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করার কত সময় পরে সরণ বিস্তারের অর্ধেক হবে। তাহলে দেখ, x সমান a sin ওমেগা টি। তাহলে x কত? a বাই 2 a sin ওমেগা টি। তাহলে দেখো sin ওমেগা টি, a কেটে গেল 1/2। তাহলে ওমেগা টি, দেখো sin 30 ডিগ্রির মান হাফ, মানে পাই বাই 6। তাহলে ওমেগা 2 পাই বাই বড় টি। তাহলে ছোট টি কত? টি বাই 12। টি বাই 12। তাহলে এখানে টিটা কত দিয়ে দিয়েছে? 4 সেকেন্ড। 4 বাই 12 মানে 1/3 সেকেন্ড। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কোনটা তোমরা দেখে নাও। তাহলে এই যে প্রশ্নটা আলোচনা করলাম, 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর বি। ঠিক আছে? এবার দেখো, এই যে এমসিকিউ যেটা আমি আলোচনা করলাম, একটু আমি বিশদে বলি, তাহলে অন্য এমসিকিউ সমাধান করতে তোমাদের সুবিধে হবে। খুব ভালো করে লক্ষ্য করো। এ বি সাম্যাবস্থান, তাহলে এটা মানে প্রান্ত বিন্দু, এখানটা বিস্তারের অর্ধেক। দেখো পর্যায়কাল ক্যাপিটাল টি, তার মানে এই যে ও থেকে বি এটা যেতে তাহলে কত সময় লাগবে? ক্যাপিটাল টি বাই 4। তাহলে দেখো ও থেকে বি যেতে সময় লাগবে টি বাই 4।
হলো ও থেকে এ, দেখো ও থেকে বিস্তারের অর্ধেক a/2 যেতে কত সময় লাগছে, t/12। তাহলে বিস্তারের অর্ধেক থেকে প্রান্ত বিন্দু পর্যন্ত যেতে কত সময় লাগবে, t/4 মাইনাস t/12 মানে t/6। দেখো যদি প্রশ্ন এমন দিত যে x সমান a/2 থেকে x সমান a যেতে কত সময় লাগবে, t/6। এবার দেখো যদি উল্টোটা বলে যে x সমান a থেকে x সমান a/2 আসতে কত সময় লাগবে, t/6। x সমান a/2 থেকে x সমান 0 আসতে কত সময় লাগবে, t/12। তাহলে এইটা যদি তোমরা মনে রাখতে পারো, পরবর্তী ক্ষেত্রে এই ক্যালকুলেশন না করেও এই এমসিকিউটা তোমরা সমাধান করতে পারবে। এবার দেখো পরের প্রশ্ন, দেখো তাহলে পেজ নাম্বার 578, 2 নম্বর প্রশ্ন। একটি স্প্রিং এর বল ধ্রুবক 15 নিউটন পার মিটার, স্প্রিং থেকে ঝুলন্ত বস্তুর ভর 30 কেজি হলে পর্যায়কাল কত? ঠিক আছে, লক্ষ্য করো। তাহলে 2 নম্বর এমসিকিউ। তাহলে আমাদের কি বলছে যে স্প্রিং থেকে একটা বস্তু ঝুলছে, দেখো যার ভর হচ্ছে 30 কেজি আর স্প্রিং এর বল ধ্রুবক 15 নিউটন পার মিটার। তাহলে আমি তোমাদের আলোচনা করেছি থিওরিতে, তাহলে পর্যায়কাল 2π√m/k। তাহলে 2π√m কত, 30 কেজি। স্প্রিং এর বল ধ্রুবক দেয়া আছে 15 নিউটন পার মিটার হলো। তাহলে দেখো এটা কেটে গিয়ে 2, তাহলে 2√2π সেকেন্ড। ঠিক আছে সকলের? তাহলে সঠিক উত্তর কোনটা দেখে নাও। দেখো সঠিক উত্তর বি। ওকে, এবার দেখো আমরা আলোচনা করব 4 নম্বর প্রশ্ন। কি আছে, একটি সরল দোলকের বিস্তার 50 মিলিমিটার, পর্যায়কাল 2 সেকেন্ড, এর সর্বোচ্চ বেগ হলো এবং সেটা মিটার পার সেকেন্ড এককে চাইছে। তাহলে বুঝে নাও, একটা সরল দোলকের বিস্তার দেয়া আছে সেটা 50 মিলিমিটার, পর্যায়কাল দেয়া আছে 2 সেকেন্ড, এর সর্বোচ্চ বেগ কত? ঠিক আছে, লক্ষ্য কর। দেখো তোমাদের থিওরিতে আমি আলোচনা করেছি সরল দোলগতি সম্পন্ন কণার সর্বোচ্চ বেগের মান কত, a ইন্টু ওমেগা। তাহলে a ওমেগা মানে 2π/T, ক্যাপিটাল টি হলো পর্যায়কাল। এবার দেখো এখানে কি দিয়ে দিয়েছে, বিস্তার 50 মিলিমিটার, তার মানে 5 সেমি, 2π। পর্যায়কাল বলেছে 2 সেকেন্ড, 2 কেটে গেল, তাহলে 5π সেমি পার সেকেন্ড। তাহলে পাই মানে 3.14 ধরবো। তাহলে দেখো গুণ করে এইটা আসছে এত সেমি পার সেকেন্ড, কিন্তু উত্তর আছে মিটার পার সেকেন্ডে। তাহলে 0.157 মিটার পার সেকেন্ড। এবার আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটা।
দেখো সঠিক উত্তর হলো বি এরটা। আমাদের উত্তর কত এসছে? 0.157। নিয়ারেস্ট অ্যান্সার কত? 0.16। ঠিক আছে, কি ব্যাপারটা বোঝা গেল? এবার দেখো আমি এখানে 10 নম্বর প্রশ্নটা আলোচনা করব। দেখো পেজ নাম্বার 579 কি আছে? একটি সরল দোলকের পর্যায়কাল ক্যাপিটাল টি, পেন্ডুলামটিকে একটি অসান্দ্র তরলে পূর্ণ নিমজ্জিত করা হলো, যার ঘনত্ব পেন্ডুলামের উপাদানের ঘনত্বের 1/10 অংশ। নিমজ্জিত অবস্থায় পর্যায়কাল কত হবে? ঠিক আছে, দেখো তাহলে একটা সরল দোলক বলেছে যার পর্যায়কাল ক্যাপিটাল টি। এখন বলছে পেন্ডুলামকে একটা অসান্দ্র তরলে পূর্ণ নিমজ্জিত করা হলো, যার ঘনত্ব পেন্ডুলামের উপাদানের ঘনত্বের 1/10 অংশ। তাহলে দেখো তরলের ঘনত্ব d1 d/10, ডি হলো পেন্ডুলামের উপাদানের ঘনত্ব। এখন আমরা আগে কার্যকর অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব তরলে নিমজ্জিত অবস্থায়। দেখো ধরো পেন্ডুলামের ভর m, আয়তন v, তাহলে এই যে পেন্ডুলাম তার ওজন কত? v d ইন্টু জি, ওজন মাইনাস প্লবতা v d1 g বাই পেন্ডুলামের ভর। তাহলে এটা হলো কার্যকর অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওজন মাইনাস প্লবতা বাই ভর, এটা হলো কার্যকর অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো ভিটা কমন নিয়ে কেটে দিলাম, জিটা এখানে কমন নিলাম, তাহলে ডি মাইনাস d1 বাই ডি ইন্টু জি। এবার দেখো তাহলে ডি বাই ডি মানে 1, d1 বাই ডি ইন্টু জি। এখন এখান থেকে তোমরা লক্ষ্য করো d1 বাই ডি মানে 1/10, 1/10। তাহলে g1 1 মাইনাস 1/10 ইন্টু জি, তাহলে 9/10 ইন্টু জি। এটা হলো ওই তরলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় কার্যকর অভিকর্ষজ ত্বরণ। তাহলে এবার দেখো কি বলেছিল, সরলদোলকের পর্যায়কাল বলে দিয়েছিল টি। তাহলে টি মানে 2π√L/g। এবার তরলে নিমজ্জিত অবস্থায়, পূর্ণ নিমজ্জিত অবস্থায় পর্যায়কাল কি হবে? t1 2π√L/g1। তাহলে g1 কি পেয়েছি? 9g/10, নিচে 9 উপরে 10 g। তাহলে কি আসছে? √10/9 ইন্টু 2π√L/g, এটা ইন্টু টি। তাহলে আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটা। দেখো এখানে সঠিক উত্তর হলো ডি এরটা। এবার 11 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলছে চিত্রে প্রদর্শিত স্প্রিং এর কম্পনের কম্পাঙ্ক। এখন তোমরা লক্ষ্য করো এইটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম, পর্যায়কাল আলোচনা করেছিলাম, তাহলে এখানে কম্পাঙ্ক চাইছে এই প্রশ্নটায়। তাহলে লক্ষ্য করো তোমরা,
দেখো 11 প্রশ্ন, তাহলে দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে যুক্ত। আমরা থিওরিতে পর্যায়কাল আলোচনা করেছিলাম 2π√m/k ইকুইভ্যালেন্ট, মানে শ্রেণী সমবায়ের তুল্য বল ধ্রুবক। সেটা আমরা কি শিখেছিলাম? k1 k2 k1 প্লাস k2। তাহলে m দেখো নিচে k1 k2, উপরে k1 প্লাস k2। এবার কিন্তু এই প্রশ্নে কি চাইছে? কম্পনের কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক হলো পর্যায়কালের অনন্যক। কম্পাঙ্ক 1/t, তাহলে n মানে 1/2π √k1 k2 m ইন্টু k1 প্লাস k2। তাহলে তোমরা দেখে নাও সঠিক উত্তর কোনটা। দেখো সঠিক উত্তর ডি এরটা, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন 12, লক্ষ্য করো কে এবং 2k বল ধ্রুবকের দুটি স্প্রিং m ভরের সঙ্গে চিত্রানুযায়ী যুক্ত, কম্পনের কম্পাঙ্ক হলো, ঠিক আছে। এবার দেখো, এখন লক্ষ্য করো তোমরা এখানে দেখো, ধরো আমি এই ভরটাকে m ভরের বস্তুটাকে এই দিকে সরাতে চাই, তাহলে আমি যদি এই দিকে সরাতে চাই এই স্প্রিংটাকে আমাকে সংকোচন করতে হবে, আবার এই স্প্রিংটাকে প্রসারণ করতে হবে। তাহলে এখানে তুল্য বল ধ্রুবক হয়ে যাবে k যুক্ত 2k মানে 3k। কি দেখো ব্যাপারটা আমি বলে দিই, আমি যদি m ভরের বস্তুটাকে ডান দিকে সরাতে চাই, তাহলে এই স্প্রিংটাকে আমাকে যেমন সংকুচিত করতে হবে, তেমনি এই স্প্রিংটাকে প্রসারিত করতে হবে। তাহলে এই যে সমবায়, এর তুল্য বল ধ্রুবক কি হবে? k প্লাস 2k মানে 3k। তাহলে পর্যায়কাল 2π√m/k ইকুইভ্যালেন্ট, তাহলে m/3k, তাহলে কম্পাঙ্ক 1 পর্যায়কাল, তাহলে 1/2π√3k/m। যাই হোক, আজকে আলোচনা আমি এইখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা মূলত এমসিকিউ আলোচনা করব। তবে আজকে যে আলোচনাটা হলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে অভ্যাস করবে। সকলে ভালো থেকো।